এবং চূড়ান্ত অনুমান বা চূড়ান্ত প্রমাণ। ঠিক আছে, সাক্ষ্য আইনের 5 থেকে 55 এই অংশটুকু আমাদের জন্য টার্নিং পয়েন্ট, অর্থাৎ আমাদের সবসময় এই অংশ থেকে কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে। তো সাক্ষ্য আইনের এই 5 ধারায় বলতেছে দুটো বিষয় সাক্ষ্য দেওয়া যাবে, বিচার্য বিষয় সাক্ষ্য দেওয়া যাবে এবং প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেওয়া যাবে। এছাড়া সাক্ষ্য আইনের কিন্তু অন্য কোনো বিষয় আপনি সাক্ষ্য দিতে পারবেন না। 6 ধারায় আপনাকে বলতেছে যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেই সকল বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে, এছাড়া অন্য কোনো বিষয় সম্পর্কে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। 7 ধারায় বলতেছে কোনো ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল এগুলো আদালতে প্রাসঙ্গিক। বিশেষ করে টেপ রেকর্ডে কথাবার্তা, অডিও, ভিডিও, তারপরে আছে স্থিরচিত্র, ভিডিও চিত্র, এটা সাক্ষ্য আইনের 7 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক। 8 ধারায় বেসিক্যালি বলতেছে যে কোনো ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ এগুলো আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আমাদেরকে এখানে ভালো করে জেনে রাখা দরকার যে এই ধারায় আসামির আচরণ সম্পর্কে বলা হয়েছে। আমাদেরকে আরো জেনে রাখা দরকার সাক্ষ্য আইনের 52 থেকে 55 ধারায় বাদীর আচার আচরণ সম্পর্কে আলোচনা করছে এবং সাক্ষীর চরিত্র সম্পর্কে আলোচনা করছে 146 ধারায়। তাহলে আমরা 3টা জিনিস দেখলাম এখানে। বেসিক্যালি সাক্ষ্য আইনের আপনার এই 8 ধারায় আছে আসামির আচার আচরণ বা চরিত্র, 52 থেকে 55 ধারায় পক্ষদ্বয় মানে বাদী বিবাদীর আচার আচরণ সম্পর্কে আলোচনা করছে, এবং সাক্ষ্য আইনের 146 ধারায় আলোচনা করছে সাক্ষীর চরিত্র সম্পর্কে। আপনাকে বলছে সাক্ষী কোন ধরনের প্রশ্ন করা যাবে, কোন ধরনের প্রশ্ন করা যাবে না, এটা সাক্ষীর 146 ধারায় আলোচনা। 9 ধারায় বলতেছে যে কোনো ঘটনার ব্যাখ্যা, বিশ্লেষণ এবং কোনো আবশ্যকীয় ব্যাখ্যা এগুলো আদালতে প্রাসঙ্গিক। বিশেষ করে সাক্ষ্য আইনের 9 ধারা আছে টিআই সাক্ষ্যগত মূল্য আছে, ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কার্য সংগঠনের জন্য ষড়যন্ত্র করলে এইগুলো বেসিক্যালি আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। যা সাক্ষ্য আইনের 120-এর খতে আপনাকে বলতেছে ক্রিমিনাল কনস্পিরেসি, ঠিক আছে কিনা, এবং সাক্ষ্য আইনের 10 ধারা আপনার একই কথা। আচ্ছা, 11 ধারায় আপনাকে বলতেছে যে আসামির অজুহাত, মামলার বর্ণিত ঘটনার দিন, তারিখ ও সময় যে অন্যত্র অবস্থান করছিল, এই সম্পর্কে যে যুক্তি তর্ক বিজ্ঞ আদালতে উপস্থাপন করে সেটাই হচ্ছে আসামির অজুহাত বা এলিবাই। আর আসামির অজুহাত সাধারণত 2টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। একটা হচ্ছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হলে সেটা প্রাসঙ্গিক। আর একটা হচ্ছে আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিশে তাদের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে, তখন তা আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 18 থেকে 23 এই ধারাগুলোতে বেসিক্যালি আলোচনা করছে স্বীকৃতি সম্পর্কে, অ্যাডমিশন। অর্থাৎ অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে 17 থেকে 23-এর মাঝে আমাদেরকে অ্যান্সার খুঁজতে হবে বন্ধুরা। 17 ধারায় আপনাকে বলতেছে স্বীকৃতি কাকে বলে। স্বীকৃতি হচ্ছে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে হিসেবেই গণ্য হবে। সাক্ষ্য আইনের 18 ধারায় বলতেছে 5 শ্রেণীর ব্যক্তি স্বীকৃতি দিতে পারবে, এছাড়া অন্য কোনো ব্যক্তি স্বীকৃতি দিতে পারবে না। একটা হচ্ছে মামলার পক্ষগণ, দ্যাট মিনস মামলার মানে বাদী। 2 নম্বর আছে মামলার পক্ষের প্রতিনিধি, অর্থাৎ বাদী পক্ষের কেউ, বিবাদী পক্ষের কেউ, এরা স্বীকৃতি দিতে পারবে। আচ্ছা, মামলার স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে এমন ব্যক্তিরাও স্বীকৃতি দিতে পারবে। আর একটা বলতেছে যার কাছ থেকে স্বার্থ লাভ করা হয়েছে এমন ব্যক্তি দিতে পারবে। আর একটা বলতেছে যে আম মক্তার নামা অনুসারে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আপনার এই স্বীকৃতি দিতে পারবে। এইটা এইটা এখানে বেসিক্যালি আপনাকে আলোচনা করছে। এছাড়া অন্য কোনো কিছু কিন্তু এখানে আলোচনা করেনি। সাক্ষ্য আইনের 19 ধারায় বলতেছে যে কোনো ব্যক্তির স্বীকৃতি যদি উক্ত ব্যক্তির বিরুদ্ধে যায় তাও আদালতের প্রাসঙ্গিক হিসেবে বলতেছে। তৃতীয় পক্ষের স্বীকৃতি, এটাও কিন্তু আদালতের প্রাসঙ্গিক। আর 21 ধারায় আপনাকে যেটা বলতেছে যে স্বীকৃতিদাতার পক্ষে হলেও নিম্নলিখিত 3টি ক্ষেত্রে এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। 1 নম্বরে বলতেছে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে। 2 নম্বরে বলতেছে যে এমন অবস্থায় স্বীকৃতি দেওয়া যে অবস্থায় মানুষ মিথ্যা কথা বলতে পারে না। আর 3 নম্বর হচ্ছে যে স্বীকৃতি যদি স্বীকৃতি হিসেবে ব্যবহার না হয়ে অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক হয় সেটা আদালতের প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা এই ক্লাসগুলোর উদাহরণের মাধ্যমে বেসিক্যালি আমরা এগুলো বুঝাইছি, এটা আপনারা জানেন। আমরা মূলত 55 ধারা পর্যন্ত পড়াইছি, রিভিশন দিচ্ছি। আমরা 56 থেকে আজকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। 22 ধারায় বলতেছে দলিলের বিষয়বস্তু সম্পর্কে কোনো মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ একটা দলিল সম্পর্কে কোনো মৌখিক সাক্ষ্য তুমি দিতে পারবে না, এটা আদালতে কোনো গ্রহণযোগ্যতা নাই। তবে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য আপনি দিতে পারবেন। বলতেছে কি যে ব্যক্তি মৌখিক সাক্ষ্য দেবে তাকে প্রমাণ করতে হবে যে সাক্ষ্য আইনের 65 ধারা মোতাবেক মাধ্যমিক সাক্ষ্য দিতে, অর্থাৎ ওই যে সাক্ষ্য আইনের 65 ধারা মোতাবেক যে সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ করা যায়
সেই ক্ষেত্রে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। আর একটা বলতেছে, যে ব্যক্তি মৌখিক সাক্ষ্য দেবে তাকে প্রমাণ করতে হবে যে দলিলের মানে খাঁটিত্ব বা অকৃত্রিমতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেই ক্ষেত্রে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। ঠিক আছে কিনা? আচ্ছা, সাক্ষ্য আইনের 22-এর কথা বলতেছে, ডিজিটাল রেকর্ডের অকৃত্রিমতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হলে সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য আপনি গ্রহণযোগ্য। আর 23 ধারায় বলতেছে, দেওয়ানি মামলায় স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। যতক্ষণ পর্যন্ত আদালত অনুমান করতে সক্ষম হবে না যে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে, ততক্ষণ পর্যন্ত মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ পক্ষদ্বয়ের মধ্যে চুক্তি হলে স্বীকৃতি দেওয়ানি মামলায় স্বীকৃতি আদালত আছে আপনার প্রাসঙ্গিক। মানে সহজে বলতেছে যে যতক্ষণ মানে দেওয়ানি মামলায় স্বীকৃতি আদালতে সবসময় অপ্রাসঙ্গিক, কিন্তু যদি দুই পক্ষদ্বয়ের মধ্যে যদি চুক্তি থাকে তাহলে এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। সাক্ষ্য আইনের 24 থেকে 30 এই অংশটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট। সবসময় এখান থেকে প্রশ্ন আসে, স্বীকৃতি কাকে বলে, পুলিশের নিকট স্বীকৃতি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, কখন গ্রহণযোগ্য কখন অগ্রহণযোগ্য, কখন প্রমাণ করা যাবে কখন প্রমাণ করা যাবে না। হ্যাঁ, এই প্রশ্নগুলো সবসময় আসে, এটা তোমরা জানো। এটা একেবারেই টার্নিং আমাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট। 24 ধারায় বলতেছে, ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি বা পার্থিব সুবিধার বিনিময়ে কোনো স্বীকারোক্তি আদায় হলে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কর্তৃক সেটা আদালতে অপ্রাসঙ্গিক। 25 ধারায় বলতেছে, পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি ডাইরেক্ট অপ্রাসঙ্গিক। 26 ধারায় বলতেছে, পুলিশ হেফাজতে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে স্বীকারোক্তি আদায় হলে প্রাসঙ্গিক, অন্যথায় অপ্রাসঙ্গিক। 27 ধারায় বলতেছে, পুলিশ আসামির নিকট স্বীকারোক্তি দিল, পুলিশের নিকট স্বীকারোক্তি দিল আসামি, এবং স্বীকারোক্তির উপর ভিত্তি করে যতটুকু তথ্য বা আলামত উদ্ধার হলো ঠিক ততটুকুই প্রাসঙ্গিক, অন্যথায় অপ্রাসঙ্গিক। আলামতটুকু প্রাসঙ্গিক। হ্যাঁ, থ্যাংক ইউ। 28 ধারায় বলতেছে যে এটা হলো 24 ধারার বিপরীত। এখানে বলতেছে, যাবতীয় ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি অপসারণের পর এই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। আর 29 ধারায় বলতেছে, নিম্নলিখিত 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না, তার মানে প্রাসঙ্গিক হবে। 1 নম্বরে বলতেছে, গোপনীয়তার প্রতিশ্রুতিতে স্বীকারোক্তি আদায় হলে। এরপরে বলতেছে যে প্রতারণার মাধ্যমে স্বীকারোক্তি আদায় হলে। এরপরে বলতেছে, মদ্যপ অবস্থায় স্বীকারোক্তি আদায় হলে। যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলে। আসামিকে পূর্বে সতর্ক না করে স্বীকারোক্তি আদায় হলে। এই সকল ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে কি হবে না? অপ্রাসঙ্গিক মানে হবে না, অর্থাৎ প্রাসঙ্গিক হবে। 30 ধারায় বলতেছে, একই মামলার একাধিক আসামির একত্রে বিচার করাকালে এক আসামি অপর আসামিকে দোষারোপ করে স্বীকারোক্তি দিলে সেটা আদালতে প্রাসঙ্গিক, অন্যথায় প্রাসঙ্গিক হবে না। আচ্ছা, সাক্ষ্য আইনের 10 ধারা এবং 30 ধারা পার্থক্য কি? সাক্ষ্য আইনের 10 ধারায় বলতেছে যে আপনার ক্রিমিনাল কনস্পিরেন্সি, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো অপরাধমূলক ষড়যন্ত্র করবে, হ্যাঁ, তাদের প্রত্যেকটা কাজে ওই মামলার বিচারের ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 10 ধারা। আর দণ্ডবিধির হচ্ছে আপনার ওই যে 120 ক, শাস্তি 120 খ। ঠিক আছে? তো এইখানে এই 24 থেকে 30-এর মাঝ থেকে যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসে বন্ধুরা, যেমন স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য, কোন কোন ক্ষেত্রে আসামির বিরুদ্ধে প্রমাণ করা যায়, একই কথা, এটা বুঝতে হবে। প্রশ্ন না বুঝলে শুধু পড়লে হবে না। সাক্ষ্য আইনের এখান থেকে আর একটা প্রশ্ন, স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, কোন কোন ক্ষেত্রে আসামির বিরুদ্ধে প্রমাণ করা যায় না, একই কথা। অর্থাৎ এই প্রমাণ করা যায় হচ্ছে সাক্ষ্য আইনের 24, 26, 27, 28, এরপর হচ্ছে 29, 30, এগুলো প্রমাণ করা যায়, অর্থাৎ প্রাসঙ্গিক। প্রমাণ করা যায় না কোন কোন ক্ষেত্রে? 24, 25, 26, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই 30, এগুলো ক্ষেত্রে প্রমাণ করা যায় না, মানে অপ্রাসঙ্গিক। আচ্ছা, এরপরে এরপরে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, পুলিশের নিকট স্বীকারোক্তি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কখন। তো পুলিশের নিকট স্বীকারোক্তি প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হচ্ছে সাক্ষ্য আইনের 25, 26, 27, এই 3টে ধারারই আপনাকে লিখতে হবে, 25, 26, 27 দিয়ে। ঠিক আছে? মানে শুধুমাত্র প্রাসঙ্গিক শুধু 26, 27 লিখে দেবেন, ভালো মার্ক পাবেন না, আপনাকে 25, 26, 27 দিয়ে আপনাকে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, সাক্ষ্য আইনের 31 ধারায় আপনাদেরকে পড়াইছি যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, তবে চূড়ান্ত প্রমাণে এটা প্রতিবন্ধক হিসেবে বেসিক্যালি আপনার কাজ করবে। সাক্ষ্য আইনের 32 এবং 33 ধারা, 32 ধারায় বলতেছে, 4 শ্রেণীর লোকের পূর্বে বিবৃতি আদালতে প্রাসঙ্গিক 8টি ক্ষেত্রে। এই 4 শ্রেণীর লোক জীবনে আদালতে যায়নি, বাট বিভিন্ন লোকের কাছে এইসব কথাবার্তা বলে গেছে, তাই 8টি ক্ষেত্রে আদালতে এই প্রাসঙ্গিক। এই 4 শ্রেণীর লোক কারা? যে ব্যক্তি মৃত হয়েছে, যে ব্যক্তি সাক্ষ্যদানে অক্ষম হয়েছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকে হাজির করার সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ। এই 33 ধারায় আপনাকে এই 32 ধারায় তাদের কথা বলছে, 33 ধারাও সেম একই এদের কথা বলছে, কিন্তু না শুধু একটা ব্যক্তিকে এখানে বাড়াইছে, সেটা হচ্ছে বিরুদ্ধ পক্ষ সাক্ষীকে যদি লুকায় রাখে, তাহলে এই 5 শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে না, তার মানে অপ্রাসঙ্গিক হবে। ঠিক আছে? আর সাক্ষ্য আইনের 34 থেকে 39 ধারা পর্যন্ত আলোচনা করছে যে বিশেষ অবস্থায় দেয়া বিবৃতির প্রাসঙ্গিকতাকে, বিশেষ অবস্থায় দেয়া। 34 ধারা বলতে হিসাবের খাতায় লিপিবদ্ধকৃত বিষয় আদালতে প্রাসঙ্গিক। 35 ধারায় বলতে সরকারি কর্মচারীর দায়িত্ব সম্পাদন করে যা লেখে তাই প্রাসঙ্গিক।
36 ধারায় মানচিত্র চার্ট এগুলো আদালতে প্রাসঙ্গিক। 37 ধারায় গণবিবৃতি আদালতে প্রাসঙ্গিক। 38 ধারায় আইন গ্রন্থের বিভিন্ন নজির এগুলো আদালতে প্রাসঙ্গিক। হ্যাঁ, 39 ধারায় বলতেছে কোন মামলায় দীর্ঘতম কোনো বিষয়ে সাক্ষ্য দিতে গেলে আদালত ওই মামলার অংশটুকু সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে এবং যতটুকু প্রয়োজন ততটুকু সাক্ষ্য দিলে অতটুকুই আদালতে প্রাসঙ্গিক হবে। 40 ধারায় বলতেছে পূর্বের মামলার রায় দ্বিতীয় মামলায় আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। কিরকম? কার্যবিধি 403 ধারা, পুলিশ আইনের 36 ধারা, দেওয়ানি কার্যবিধির 11 ধারা, অস্ত্র আইনের 31 ধারা সেম একই কথাই বলতেছে যে একটা অপরাধ আপনি করছেন, ওই অপরাধের জন্য পূর্বে কোনো সাজা দিয়ে থাকলে পরবর্তীতে সেম ওই একই অপরাধের বিচারের ক্ষেত্রে পূর্বের মামলার রায়টা আপনাকে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 41 ধারা গুরুত্বপূর্ণ, বলতে 4টি ক্ষেত্রে আদালতের রায় চূড়ান্ত রায়। প্রশ্ন আসতে পারে আদালতের রায় কোন কোন ক্ষেত্রে চূড়ান্ত রায়, সেটা হচ্ছে অ্যাডমিরালিটি, বিবাহ, দেউলিয়াত্ব, হ্যাঁ, এবং প্রবেট। এই 4টি ক্ষেত্রে আদালতের রায় চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 45 ধারা আপনাকে বলতেছে যে নিম্নলিখিত 13টি ক্ষেত্রে বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক। এই 13টি ক্ষেত্রে মুখস্থ করতে হবে। বিদেশি আইন, বিজ্ঞান, ফরেনসিক সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, চারুকলা, হস্তলিপি, আঙ্গুলের টিপসই, পায়ের ছাপ, তালুর ছাপ, চোখের কর্ণিকার ছাপ, টাইপ রাইটিং, ট্রেড বা টেকনিক্যাল অভিব্যক্তির ব্যবহার, তারপর আছে প্রাণী পরিস্থিতি এইগুলো, এই 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 বিষয়গুলো আপনাকে, এই 13টি বিষয় যদি কোনো ব্যক্তি অভিমত দেয় সেটা আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এখানে আর তেমন কোনো দরকার নাই। সাক্ষ্য আইনের 52 থেকে 55 অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলতেছে পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। 5 মার্কের প্রশ্ন আসতে পারে। অথবা ফৌজদারি মামলায় আসামির চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তাহলে আপনার ওই যে 53 এবং 54 দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে কিনা? আর পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা আসলে আপনাকে 52 থেকে 55, অর্থাৎ দেওয়ানি মামলায় পক্ষদ্বয়ের চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক, ঠিক আছে কিনা? 55 ধারায় বলতেছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ানি মামলায় চরিত্র আদালতে প্রাসঙ্গিক। হ্যাঁ, এরপরে 53 ধারায় বলতেছে ফৌজদারি মামলায় আসামির চরিত্র ভালো, এটা আদালতে প্রাসঙ্গিক। হ্যাঁ, 54 ধারায় বলতেছে আসামির চরিত্র যদি ভালো দাবি করা হয় তাহলে আসামির খারাপ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে সকল মামলায় আসামির চরিত্রই মূল বিচার্য বিষয় সেই সকল ক্ষেত্রে এই বিধানগুলো প্রযোজ্য হবে না। এটা আশা করি বুঝতে পারছেন। এবং এবছর এই 52 থেকে 55 খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তখন 52 থেকে 55। ফৌজদারি মামলায় আসামির চরিত্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, তখন 53 এবং 54, এই দুটো ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। যাও, এই পর্যন্ত আপনাদেরকে আমি পড়াইছিলাম। আজকে আমরা সাক্ষ্য আইনের 56 থেকে সামনের দিকে যাব। আর আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশের গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওগুলো পড়াইছি, জাস্ট রিভিশন দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এই সাক্ষ্য আইনের 57 ধারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। এটা কনস্টেবল যেমন তেমন এএসআই দের পদোন্নতি পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, আসলে পুস্তক সহকারে আসবে। বাট পুলিশের মানে করেন 85% লোক জানে না যে এরকম একটা প্রশ্ন আমাদের সাক্ষ্য আইনে আছে। প্রশ্ন আসতে পারে যে কোন কোন বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই। হ্যাঁ, তাহলে নিম্নলিখিত 11টি বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই। এই 11টি বিষয় মুখস্থ করার কোনো দরকার নাই। 11টি বিষয় মুখস্থ করার কোনো দরকার নাই। সাক্ষ্য আইনের 57 ধারা মোতাবেক এই 11টি বিষয় আপনি মোটামুটি মনে রাখবেন যে সাক্ষ্য আইনের 57 ধারায় 11টি বিষয় সম্পর্কে আলোচনা করছে। এগুলো আদালতে সরাসরি প্রমাণিত। যেমন বাংলাদেশের আইন সমূহ, যেমন এই যে নারী শিশু অধ্যাদেশ জারি হয়েছে, তাই না? তারপরে শিশু আইন আছে। আদালত দেখেন, এই যখন বলবা যে মহামান্য আদালত এই আইনের এই ধারা এটা আছে, আদালত বিশ্বাস করে নেবে যেটা এখানে আছে এবং এটা প্রমাণ করার দরকার নাই যে এটা সঠিক না বেঠিক। অর্থাৎ বাংলাদেশে যত আইন আছে এই সকল আইন প্রমাণ করা, এগুলো তোমার মুখস্থ করার দরকার নয়। কারণে জাস্ট আমি পড়াচ্ছি, যাতে তোমার জানা থাকলো একটা ধারা সাক্ষ্য আইনের 57 ধারায় আছে। 2 ধারায় বলতেছে সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি সমূহ, বা বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনী হচ্ছে কি সশস্ত্র বাহিনী। তো এদের যে যুদ্ধ নীতি আছে বা যুদ্ধ প্রণীত বিধানগুলো আছে, এগুলো নতুন করে আদালতে প্রমাণ করার দরকার নেই। আদালত এগুলো জানে, মানে এবং বিশ্বাস করে যে এই আইনগুলো আছে, ঠিক আছে কিনা। এরপরে বলতেছে বাংলাদেশের আইনসভার কার্য পদ্ধতি। আইনসভা কোনটা? সংসদ, পার্লামেন্ট। একটা পার্লামেন্ট কিভাবে পরিচালিত হবে, কিভাবে তার কার্যক্রম পদ্ধতি পরিচালিত হবে, এই বিষয়ে আদালতে কোনো প্রমাণ করার দরকার নাই। এগুলো আদালত কি মানে, জানে এবং বিশ্বাস করে। 4 নম্বরে বলতেছে নিম্নলিখিত সিল। বাংলাদেশের আদালতের সিল, তারপরে অ্যাডমিরালটি সামুদ্রিক এক্সপ্রেস আদালতের সিল, নোটারি পাবলিকের সিল, বাংলাদেশের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির ব্যবহৃত কোন সিল, এই সিলগুলো মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপতি একটা সিল মারি দিল, এটা রাষ্ট্রপতি কে আছে? চুপ্পু খান নাকি? বা বাংলাদেশের আপনার ক্ষমতা সম্পন্ন ব্যক্তির কোন সিল, মনে করেন যে আপনার ডক্টর ইউনূস স্যারের সিল, এই বিষয়গুলো আদালতে প্রমাণ করার কোনো দরকার নাই। সিলটা তার কি না,
এটা প্রমাণ করার কোনো দরকার নাই, এটা আদালতে সরাসরি এমনি প্রমাণিত। এরপরে বলতেছে বাংলাদেশের কোন সরকারি পদে কারো যোগদানের বিষয়ে সরকারি গেজেট, মনে করেন এই যে বিসিএস ক্যাডাররা যারা যোগদান করে এদের একটা গেজেট প্রকাশ হয় না যে এই গেজেটে এই কজনের নাম প্রকাশ করা হলো, তাহলে এই গেজেট কোনোভাবে প্রমাণ করার দরকার নাই, এটা সরাসরি আদালতে এমনি প্রমাণিত। এরপরে বলতেছে যে সরকার কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্র বা রাজারানীর অস্তিত্ব বা দিবা জাতীয় পতাকা, অর্থাৎ বাংলাদেশের কে স্বীকৃত দেশে, যেমন বাংলাদেশের প্রথম স্বীকৃত দেশে কোন দেশ বলেন তো, কে পারে? ভুটান নাকি? পরে আসছে ভারত, তারপরে আছে পাকিস্তান, এরপরে অস্ট্রেলিয়া, এরা আগে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে। তাহলে এই যে স্বীকৃতি দিল বিভিন্ন দেশের যে জাতীয় পতাকা, এগুলো আদালতে প্রমাণ করার কোনো দরকার নাই, এগুলো আদালত এমনি মানে এবং বিশ্বাস করে। আচ্ছা, এরপরে বলতেছে যে এই সরকার কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্র অথবা রাজারানীর অস্তিত্ব বা বললামই। সময়ের বিভাগ, তারপরে পৃথিবীর ভৌগোলিক বিভাগ সময় সরকারি গেজেটে উৎসব, উপবাস এবং ছুটি সমূহ, যেমন যে সরকারি ছুটি হয়, আমাদের ঈদের ছুটি হলো, পূজার ছুটি হবে, তারপর হচ্ছে আপনার হওয়া, এইগুলো যেমন আমাদের সাথে মায়ানমারদের সম্পর্ক কিন্তু ভালো না, তাই না? তারপরে আমাদের সাথে কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক এখন বিষয়টা ভালো না। তাহলে এই সকল বিষয় আদালতে প্রমাণ করার কোনো দরকার নাই। এরপরে বলতেছে আদালতের সকল সদস্যগণ ক্ষমতাপ্রাপ্ত হয়ে যিনি মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এবং অন্যান্য ব্যক্তির নাম, অর্থাৎ আদালতে যে সকল ব্যক্তিরা মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট, বিচারক, এদেরকে নতুন করে প্রমাণ করার দরকার নাই যে ইনি অ্যাডভোকেট কিনা, এটা প্রমাণ করার কোনো দরকার নাই। এরপরে বলতেছে স্থল বা সমুদ্র পথের নিয়মাবলী, মানে রাস্তা কোন দিক থেকে কোন দিক গেছে, স্থল জলপথ, হ্যাঁ সমুদ্র পথ, অর্থাৎ সমুদ্র পথে জাহাজ কোন দিক থেকে কোন দিকে যাবে, নটিক্যাল কত নটিক্যাল মাইলে এটা চলবে, এই সকল বিষয়গুলো প্রমাণ করার দরকার নাই। আমি তোমাদেরকে আবারও বলি বন্ধুরা, তোমরা অনেকে বিব্রত হয়ে গেছো যে এত কঠিন পড়া কেমনি মুখস্থ করবো, না, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট মনে রাখবা যে প্রশ্ন আসতে পারে 1872 সালে সাক্ষ্য আইন অনুসারে কোন কোন বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই বা সরাসরি আদালতে প্রমাণিত, ঘেঁষাং করে বইটা বাইর করে উত্তর লিখতে পারবেন, একেবারে উত্তর এটা সহজ হিসেবে গণ্য হবে। আমি বোঝাতে পারছি? এমসিকিউ আসতে পারে কতটি বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই, সাক্ষ্য আইনের 57 ধারা মোতাবেক 11টি বিষয় আদালতে প্রমাণ করার কোনো দরকার নাই, এটা সরাসরি আদালতে এটা প্রমাণিত। আশা করি আমার কথা বুঝছেন। 52 থেকে 55 পড়াইছি না একবার, আবার পড়াতে খুব সময় যাবে ভাই, পড়াবানি কথা বললেন না কবির। আচ্ছা, 58 ধারায় বলতেছে যে স্বীকৃত বিষয় আপনাকে প্রমাণ করার দরকার নাই। কি বলতেছে? বলতেছে স্বীকৃত বিষয় আদালতে প্রমাণ করার কোনো দরকার নাই। এমসিকিউ, কি বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই? স্বীকৃত বিষয় আদালতে প্রমাণ করার কোনো দরকার নাই। কিরকম? মনে করো আমি এই ইডার বিরুদ্ধে, এই রহিমের বিরুদ্ধে মামলা করলাম, রহিমের বিরুদ্ধে আমি মামলা করলাম যে আমি তার কাছে 5 লাখ টাকা পাই। রহিমও স্বীকার করলো যে হ্যাঁ আলামিন স্যার আমার কাছে 5 লাখ টাকা পায়, তাহলে এটা একটা স্বীকৃত বিষয়, অর্থাৎ সে মেনে নেছে যে হ্যাঁ টাকা পায়। তাহলে এই স্বীকৃত বিষয়টা আদালতে কোনো প্রমাণ করার দরকার নাই যে কিভাবে টাকা পায়, কখন টাকা পায়, ঠিক আছে কিনা, এই স্বীকৃত বিষয় আদালতে প্রমাণ করার কোনো দরকার নাই। তাহলে কোন কোন বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই? 57 এবং 58, এই দুটো ধারার প্রশ্ন উত্তর লিখলেই রিটেনের প্রশ্ন হয়ে যায়। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এমসিকিউ আসতে পারে যে কয়টি বিষয় আদালতে প্রমাণ করার দরকার নাই? 57 ধারা মোতাবেক 11টি বিষয়। 58 ধারা মোতাবেক কোন বিষয় প্রমাণ করার দরকার নাই? স্বীকৃতি নাকি স্বীকারোক্তি? স্বীকৃতি বিষয় আদালতে প্রমাণ করার কোনো দরকার নাই, শেষ, আর দরকার নাই। সাক্ষ্য আইনের 59 এবং 60, এই দুটো ধারা কিন্তু গুরুত্ব আছে এবং এখান থেকে প্রশ্ন আসে। ওই যে প্রশ্ন আসে মৌখিক সাক্ষ্য কাকে বলে, তা মৌখিক সাক্ষ্য কাকে বলে এই সংখ্যাটা যখন যাবে তখন 3 ধারা 59 এবং 60, এই দুটো ধারা আপনাকে কিন্তু দিতে হবে, তাছাড়া কিন্তু অন্য কিছু বলার এখানে কোনো দরকার নাই। 59 ধারায় বলতেছে দলিলের বিষয়বস্তু ব্যতীত হ্যাঁ সমস্ত বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। আমাদেরকে এখানে মূলত মনে রাখতে হবে দলিলের বিষয়বস্তু আপনাকে দলিল দিয়েই প্রমাণ করতে হবে, অর্থাৎ এখানে বলতেছে যে দলিলের বিষয়বস্তু ব্যতীত অন্য সকল বিষয় আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন। তাহলে এমসিকিউ হতে পারে দলিলের বিষয়বস্তু কোন সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না? দলিলের বিষয়বস্তু আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা হচ্ছে আপনি প্রমাণ করতে প্রমাণ প্রমাণ করতে হচ্ছে আপনি পারবেন না। আর অন্য সকল বিষয়ে আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন, অর্থাৎ দলিলের বিষয়বস্তু আপনাকে দলিল ধারায় আপনাকে প্রমাণ করতে হবে, দলিলের বিষয়বস্তু আপনাকে দলিল ধারায় প্রমাণ করতে হবে, অন্য কোনো বিষয় দিয়ে আপনি প্রমাণ করলে বেসিক্যালি এটা আপনাকে হবে না। আশা করি আমার কথা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। এই তোমরা কি ব্যাক করলে কি ভাই? আমি এই যে নতুন একটা গ্রুপ খুলছি সবার এমসিকিউ এবং রিটেনের প্রশ্ন আলোচনার জন্য, তোমরা এখানে জয়েন্ট কল দাও, এরকম করলে আমি গ্রুপটা বাদ দিয়ে দেবো, তাহলে কেউ আর চ্যাট করতে পারবো না। ভালো পথ কানারে দেখালেই কানা বোঝে যে আমার মনে হয় বিপদে ফেলাচ্ছে, ঠিক আছে কিনা? আমি বারবার করে বলি যে এই যে আজকে একটা গ্রুপ আমরা চালু করছি তোমাদের এমসিকিউ এবং রিটেনের আলোচনার জন্য, সবার জন্য উন্মুক্ত গ্রুপটা, আমাদের স্টুডেন্টরা তারা আলোচনা করবে, তোমরা এখানে গ্রুপ
কারা কারা এরা? মানুষ হবে। আচ্ছা, আমরা দেখি সাক্ষ্য আইনের 60 ধারা থেকে কিন্তু একটা প্রশ্ন রিটেনে আসছে কয়েকবার। এখানে আসে, এখানে 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 আছে আসে যে মৌখিক সাক্ষ্যের শর্তগুলো কি কি। তাহলে মৌখিক সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য আইনের 3 ধারা, অর্থাৎ আদালতের কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আদালতে যে মৌখিক বিবৃতি উপস্থাপন করা হয় তাকেই বলা হচ্ছে বেসিক্যালি মৌখিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্যের শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর আছে যদি কোনো ব্যক্তি দেখে থাকে বলতে হবে সেটা দেখছে। যদি কোনো ব্যক্তি বলে থাকে সেটা শুনছে, তাহলে তাকে বলতে হবে সেটা সে শুনছে। যদি কোনো ব্যক্তি অনুধাবন করে থাকে তাহলে বলতে হবে সেটা সে অনুধাবন করছে। যদি কোনো ব্যক্তির এটা অভিমত হয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে আদালতে বলতে হবে এটা হচ্ছে কোনো গ্রন্থের তার একটা অভিমত বা তার একটা ধারণা বা তার একটা মতামত। এই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্যের শর্তগুলো হচ্ছে বেসিক্যালি আছে এইগুলো। তাহলে এখান থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে, রিটেনে প্রশ্ন আসতে পারে মৌখিক সাক্ষ্য কাকে বলে, মৌখিক সাক্ষ্যের শর্তগুলো লেখো, বা মৌখিক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কোন কোন ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের 59 ধারা, এই 60 ধারা, এই দুটো প্রশ্ন এখান থেকে আসে। আরেকটা প্রশ্ন আসে যে শ্রুত সাক্ষ্য কাকে বলে। শ্রুত সাক্ষ্যের গ্রহণযোগ্যতা লেখো। শ্রুত সাক্ষ্য, বন্ধুরা বিরক্ত হয়েও না ভাই, আমরা মোটামুটি পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। শ্রুত সাক্ষ্য, শ্রুত সাক্ষ্য আছে যে সাক্ষী অপরের কাছ থেকে শুনে আদালতে সাধারণত সাক্ষ্য দেয়, এ ধরনের সাক্ষ্যকে শ্রুত সাক্ষ্য বলা হয়ে থাকে। শ্রুত সাক্ষ্য সাধারণত আদালতে গ্রহণযোগ্য না, তবে ক্ষেত্র বিশেষে শ্রুত সাক্ষ্যের গ্রহণযোগ্যতা রয়েছে। সাক্ষ্য আইনের 3 ধারা, 59 এবং 60 ধারা। শ্রুত সাক্ষ্য কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1 নম্বরে দিবা সাক্ষ্য আইনের এই 6 ধারায় দিবা যে যে সমস্ত বিষয় একই কাজের অংশ সে সকল বিষয় শ্রুত সাক্ষ্য হলেও আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। সাক্ষ্য আইনের 8 ধারা দিবা যে কোন ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী আচরণ শ্রুত সাক্ষ্য হলেও সেটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। যেমন উদাহরণ দিতে পারো, যেমন করিম রহিমকে বলছিল টাকা না দিলে তোকে 5 দিনের মধ্যে মেরে ফেলবো, ঠিকই 5 দিনের মধ্যে রহিম মারা গেল। তো এই যে যে বলছিল, পাশ থেকে একজন শুনছিল যে সত্যি তাকে সে মেরে ফেলবে, হুমকি দিছিল, এই শ্রুত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 32-1 বা 32 এবং 33 ধারা মোতাবেক শ্রুত সাক্ষ্য মানে পূর্ববর্তী বিবৃতি শ্রুত সাক্ষ্য হলেও এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এরপরে আপনি লিখবেন সাক্ষ্য 59 এবং 60 ধারা মোতাবেক মূলত মৌখিক সাক্ষ্য আপনাকে প্রত্যক্ষ হতে হবে, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে শ্রুত সাক্ষ্য আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। রিটেনে যদি প্রশ্ন আসে শ্রুত সাক্ষ্য কাকে বলে, সাক্ষ্য আইনের 3 ধারা, 59 এবং 60 ধারা। শ্রুত সাক্ষ্য কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? 1 নম্বরে সাক্ষ্য আইনের 6 ধারা, 2 নম্বরে সাক্ষ্য আইনের 8 ধারা, 3 নম্বরে সাক্ষ্য আইনের হচ্ছে আপনার ওই যে 32 এবং 33 ধারা, 4 নম্বরে সাক্ষ্য আইনের 59 এবং 60 ধারা। এই সকল ক্ষেত্রে শ্রুত সাক্ষ্য আদালতের প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি কি বোঝাতে পারছি ভাই? এই টাইপের প্রশ্ন এখান থেকে আবার আসবে। আচ্ছা, এখন চলে যাব সাক্ষ্য আইনের 161 থেকে 165 ধারায় বেসিক্যালি কি বলছে। আমরা এখানে জানবো যে দলিল কাকে বলে। দলিল কাকে বলে এই সংজ্ঞাটা সাক্ষ্য আইনের কয় ধারায় দিয়েছে কমেন্ট করেন। সাক্ষ্য আইনের 3 ধারায় বেসিক্যালি সংজ্ঞা দিয়েছে যে দলিল বলতে কোনো অক্ষর, আকৃতি, হ্যাঁ, তারপর আছে কোনো লিখন, হ্যাঁ, এই সব কিছুকেই দলিল হিসেবে আপনাকে গণ্য করা হয়। তাহলে দলিলি দলিলি সাক্ষ্য কাকে বলে সেটা সাক্ষ্য আইনের আমরা পেয়েছি হচ্ছে আপনার 3 ধারায় পেয়েছি যে আদালতের কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আপনি যখন কোনো মানে কোনো ডকুমেন্ট উপস্থাপন করবেন সেটাই হচ্ছে দলিলি সাক্ষ্য। সাক্ষ্য আইনের 3 ধারা এবং সাক্ষ্য আইনের 60, 61 ধারায়, সরি 61, 62 ধারায় এই দলিলি সাক্ষ্য সম্পর্কে আপনাকে 61, 62 ধারায় আপনাকে এই দলিলি সাক্ষ্য সম্পর্কে আপনাকে আলোচনা করছে। তো আমরা এই দলিলি সাক্ষ্যের কিন্তু আবার প্রকারভেদ আছে। সেটা সাক্ষ্য আইনের 61 ধারায় বলতেছে একটা দলিল 2 ভাবে প্রমাণ করা যায়। এমসিকিউ, একটা দলিল কয় ভাবে প্রমাণ করা যায়? ধরে বলেন কয় ভাবে প্রমাণ করা যায়? একটা দলিল 2 ভাবে প্রমাণ করা যায়, একটা আছে প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে, একটা আছে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। খাতায় লিখে রাখো। প্রাথমিক সাক্ষ্যটা হচ্ছে, এর আবার অনেক নাম আছে। প্রাথমিক সাক্ষ্যের অপর নাম হচ্ছে মুখ্য সাক্ষ্য বা প্রথম শ্রেণীর সাক্ষ্য, ঠিক আছে কিনা? মুখ্য সাক্ষ্য, প্রথম শ্রেণীর সাক্ষ্য, কথা ডাবল আসে, আমি তো আস্তে আস্তে বলতেছি। প্রাথমিক সাক্ষ্যের কয়েকটা নাম আছে, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, একটা হচ্ছে আপনার মুখ্য সাক্ষ্য, বা আরেকটা হচ্ছে আপনার কি প্রথম শ্রেণীর সাক্ষ্য, ঠিক আছে কিনা? একেই বেসিক্যালি আপনার প্রাথমিক সাক্ষ্য বলে। অর্থাৎ প্রাথমিক সাক্ষ্যের ইংরেজিটা হচ্ছে দ্য প্রাইমারি এভিডেন্স, হ্যাঁ, দ্য PRIMARY, প্রাইমারি এভিডেন্স, EVIDENC, এভিডেন্স। তাহলে প্রাথমিক সাক্ষ্যটা হচ্ছে কি? প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে আলোচনা করছে সাক্ষ্য আইনের 62 ধারায়। বলতেছে যে প্রাথমিক সাক্ষ্য বলতে সংশ্লিষ্ট মূল দলিলটি আদালতে পরিদর্শনের জন্য উপস্থাপন করা হলে তাকেই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হয়। আমাদেরকে এখানে জেনে রাখা ভালো, একটি দলিল কতিপয় খণ্ডে বিভক্ত হলে
প্রত্যেক খণ্ড এই দলিলের প্রাথমিক সাক্ষ্য। আমাদেরকে আরো জেনে রাখা ভালো, মূল দলিলের নকল দলিলটির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য না। যেমন আমাদের দেশে যে প্রথম আলো পত্রিকা আছে, সংবাদ মাধ্যম, তাহলে এর যে একাধিক কপি তৈরি করা হয়, তাহলে এই একাধিক কপি এটা কিন্তু প্রাথমিক সাক্ষ্য না, এটা হচ্ছে আপনার কি সাক্ষ্য হিসেবে গণ্য হবে? বলতেছে যে এটা হচ্ছে আপনার এই মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তাহলে আমরা প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা, এই অংশটা একটু ভালো করে বোঝো ভাই, না বুঝলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবা না রে। আমরা সাক্ষ্য আইনের 61 ধারায় জানলাম যে দালিলিক সাক্ষ্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্যের আরো নাম আছে, যেমন প্রথম শ্রেণীর সাক্ষ্য, মুখ্য সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য, এগুলো একই কথা। আর মাধ্যমিক সাক্ষ্যের অনেক নাম আছে, যেমন দ্বিতীয় শ্রেণীর সাক্ষ্য, তারপরে গৌণ সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, ঠিক আছে কিনা? তো আমরা এখানে একটা জিনিস জানবো যে প্রাথমিক সাক্ষ্যটা কি। প্রাথমিক সাক্ষ্যটা হচ্ছে আদালতের কোন দলিল সরাসরি যখন আপনি উপস্থাপন করবেন, সেটাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। আর দলিল উপস্থাপন না করে তার ফটোকপি বা নকল যখন উপস্থাপন করবেন, সেটা হচ্ছে বেসিক্যালি আপনার মাধ্যমিক সাক্ষ্য। তো প্রাথমিক সাক্ষ্য সাক্ষ্য আইনের 62 ধারা, আর মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা দিচ্ছে সাক্ষ্য আইনের 63 ধারায়। আমাদের রিটেনে একটা প্রশ্ন আসতে পারে যে মাধ্যমিক সাক্ষ্য বলতে কোন দলিল সাক্ষ্য বলতে? কয়েনের 63 দ্বারা আপনাকে বলতেছে লিখিত প্রকারের দলিলকে আপনাকে মাধ্যমিক সাক্ষ্য বলবে। এমসিকিউ, কত প্রকারের দলিলকে? 5 প্রকারের দলিলকে আপনার মাধ্যমিক সাক্ষ্য বলবে। এটা আমরা একটু দেখি। এখানে বলতেছে মূল দলিলের জাবেদা বা নকল, অর্থাৎ একটা দলিলের একটা সার্টিফাইড কপি আছে। যেমন তুমি দলিল জমি কিনলে দেখবা 1 সপ্তাহের মধ্যে তোমাকে একটা সার্টিফাইড কপি দিয়ে দেবে, ঠিক আছে কিনা? সার্টিফাইড কপি দিয়ে দেবে, এইটা তোমাকে জাবেদা বা নকল বলা হয়। তাহলে এটা কিন্তু আদালতে প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে, এটা মাধ্যমিক সাক্ষ্য অর্থাৎ নকল দলিল হিসেবে গণ্য হবে। 2 নম্বরে বলতেছে মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল। যেমন যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল মানে কি? তুমি মনে করো একটা দলিল, ওটাকে মনে করো যে তুমি আবার টাইপিং করছো, মাধ্যমিক সাক্ষ্য। প্রথম আলো একাধিকভাবে করলে মাধ্যমিক দলিল হিসেবে গণ্য হবে। কিন্তু প্রথম আলো পত্রিকার একাধিক যে কপি আছে, এগুলো কিন্তু আবার প্রাথমিক সাক্ষ্য। কিন্তু ওই কপি থেকে যান্ত্রিক উপায়ে যদি আরো কপি প্রস্তুত করা হয়, সেগুলো হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে। এরপরে বলতেছে যে মূল দলিল হতে প্রস্তুত করা বা দলিলের প্রতিলিপি, অর্থাৎ মূল দলিল দেখে দেখে তুমি যদি কোনো দলিল লেখো বা দলিলের প্রতিলিপি আনো, সেটা মাধ্যমিক সাক্ষ্য। যেমন তুমি ফটোকপি মেশিনে ফটোকপি করলা, সেটা মাধ্যমিক দলিল হিসেবে গণ্য হবে। যেমন দলিল দেখে আরেকটি দলিল হাতে লেখলা, এটা মাধ্যমিক দলিল হিসেবে গণ্য হবে। এরপরে বলতেছে যে ক্ষেত্রে কোনো পক্ষ দলিল প্রস্তুত করে নাই, উক্ত দলিল অপর পক্ষের লিখে স্বাক্ষর করে তার বিরুদ্ধে ব্যবহার করা। যেমন এওয়াজ দলিল, অর্থাৎ তুমি একটা দলিল প্রস্তুত করো নাই, কিন্তু অপর পক্ষ দলিল প্রস্তুত করে তোমাকে দেশে, ওইটাও মাধ্যমিক সাক্ষ্য। যেমন তোমার যদি ঢাকাতে একটা ফ্ল্যাট থাকে, একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটটা তুমি যদি বলো যে ভাই আমি তো খুলনা থাকি, খুলনা আমার সুবিধা এটা ইউজ করি, এটা তাহলে এটাকে এওয়াজ বলা হয়। তাহলে এটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এরপরে বলতেছে যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখেছে, উক্ত দলিল দেখে হুবহু দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ, এগুলো মাধ্যমিক সাক্ষ্য। মনে করো তুমি একটা দলিল দেখছো, এই দলিলটা দেখে এই দলিলের তুমি যদি কোনো মাধ্যমিক বিবরণ দাও, সেটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। মৌখিক বিবরণ দিলে মাধ্যমিক সাক্ষ্য। ব্যক্তি দলিল দেখে মৌখিক তা সাক্ষ্য এখানে আছে। ঠিক, অর্থাৎ শিক্ষিত ব্যক্তি দেখে যদি কোনো হুবহু কবিতি দেয়, সেই ক্ষেত্রে এটা মৌখিক সাক্ষ্য হিসেবেই মাধ্যমিক সাক্ষ্য। আর অশিক্ষিত ব্যক্তি দলিল দেখে মৌখিক বিবরণ দিলে সেটা কি হবে না, মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে না। তো সাক্ষ্য আইনের 63 ধারাটা আমাদেরকে মুখস্থ করতে হবে যে কোন কোন ক্ষেত্রে একটা দলিল মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তাহলে মূল দলিলের জাবেদা বা নকল, মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো নকল, মূল দলিলের হতে প্রস্তুত করা দলিলের প্রতিলিপি। তারপরে বলতেছে যে কোনো যে পক্ষ দলিল প্রস্তুত করে নাই, অপর পক্ষ লিখে স্বাক্ষর করে তার বিরুদ্ধে ব্যবহার করতেছে এমন দলিল। আর একটা বলতেছে যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখছে, উক্ত দলিল দেখে হুবহু উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ, সেটা কি সাক্ষ্য? সেটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। তো আশা করি আমার কথায় 63 দ্বারা আপনারা বলছেন, এখান থেকে রিটেনের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। আমরা একটু এবার এই ধারাটা আমাদের গত বছর পরীক্ষায় আসে নাই,
তার আগের বছর আসছে, তার আগের বছরও আসছে। সুতরাং এই 65 ধারাকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে 65 এবং 66 দুটো ধারা অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আমরা একটা জিনিস মাথার ভিতরে ঢুকুন, নর্মালি আমরা সাক্ষ্য আইনের 61 ধারায় পড়ছি যে একটা মানে দালিলিক সাক্ষ্য আপনি দুই ভাবে দিতে পারবেন, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, একটা হচ্ছে আপনার মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দিতে পারবেন। ঠিক আছে কিনা? সাক্ষ্য আইনের 61 ধারায় আপনাকে আহ, বলতেছে যে সেক্ষেত্রে আপনার কাছে প্রাথমিক সাক্ষ্য থাকবে, অর্থাৎ মূল দলিল থাকবে, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে আপনি দলিল প্রমাণ করতে পারবেন না। অর্থাৎ প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে আপনাকে দলিল প্রমাণ করতে হবে। আচ্ছা, সাক্ষ্য আইনের এই অর্থাৎ 61 ধারায় বলছে দলিল দুই প্রকার, একটা আছে প্রাথমিক, একটা আছে মাধ্যমিক। 64 ধারায় যে মানে এইখানে বলতেছে, 61 ধারায় আপনাকে বলতেছে যে দলিলের বিষয়বস্তু আপনি মাধ্যমিক ও প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে পারবেন। সাক্ষ্য আইনের 64 ধারায় যেখানে বলতেছে যে যে ক্ষেত্রে আপনার কাছে মূল দলিল থাকবে, যে ক্ষেত্রে আপনার কাছে মূল দলিল থাকবে, সেই ক্ষেত্রে আপনি প্রাথমিক সাক্ষ্যের মানে মাধ্যমিক সাক্ষ্যের দলিল প্রমাণ করতে পারবেন না। কিন্তু সাক্ষ্য আইনের 65 দ্বারা এসে বলতেছে নিম্নলিখিত 60টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে আপনি দলিল প্রমাণ করতে পারবেন। তাহলে এখান থেকে রিটেনে আসে বারবারে সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ করা যায়, অথবা মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিলের অস্তিত্ব প্রমাণ করা যায় কোন কোন ক্ষেত্রে। তখন এই 7টা পয়েন্ট আপনাকে মুখস্থ করতে হবে। এটা কিন্তু পুস্তক ব্যতীত পরীক্ষা আসছে, দুইবার আসছে, শুধু মনে হয় গত বছর আসে নাই, তার পর পর 2 বছর মানে 22-23 পর পর 2 বছরই পদোন্নতি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসছে। 1 নম্বরে বলতেছে যে যার বিরুদ্ধে দলিল প্রমাণ করতে চাওয়া হইতেছে তার দখলে থাকলে মূল দলিল আদালতের এখতিয়ারের বাইরে চলে গেলে, অথবা যে ব্যক্তিকে সাক্ষ্য আইনের 66 ধারা মোতাবেক নোটিশ দেওয়া হয়েছে দলিল দাখিল করার জন্য, সে দাখিল করে নাই, সেই ক্ষেত্রে ফটোকপি দিয়ে আপনি দলিল প্রমাণ করতে পারবেন। অর্থাৎ দলিলটা যার বিরুদ্ধে প্রমাণ করা হবে, ওই দলিলটা যদি ওই ব্যক্তির দখলে থাকে বা ওই ব্যক্তিকে ওই দলিল দাখিল করার জন্য হাজির করা মানে নির্দেশ দেওয়া বা নোটিশ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই দলিল দাখিল করার জন্য এই মাধ্যমিক সাক্ষ্য দিয়েই আপনি দলিল প্রমাণ করতে পারবেন। 2 নম্বরে বলতেছে যে ক্ষেত্রে উক্ত দলিল সপক্ষে উভয় পক্ষ স্বীকার করে এনেছে, যেমন তুমি আমার বিরুদ্ধে একটা মামলা করলা যে আমি অমুক কাছে এই দলিলটা পাই, তাহলে তুমি মামলা করছো, কারণ তুমি দলিলটা আমার কাছে পাও, আমিও যদি স্বীকার করি হ্যাঁ স্যার এই দলিলটা আমার কাছে আসছে, তাহলে এই ক্ষেত্রে ফটোকপি দিয়েও দলিল প্রমাণ করা যায়। 3 নম্বরে বলতেছে যে ক্ষেত্রে মূল দলিল নষ্ট হয়ে গেছে বা হারাই গেছে, অর্থাৎ যে ক্ষেত্রে মূল দলিলটা নষ্ট হয়ে গেছে, হারাই গেছে, পানি পড়ে নষ্ট হয়ে গেছে, ওই পোকায় খাইয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে ফটোকপি দিয়ে আপনি দলিল প্রমাণ করতে পারবেন। 4 নম্বরে বলতেছে যে ক্ষেত্রে মূল দলিল সহজে হস্তান্তর যোগ্য নয়, অর্থাৎ বলতেছে যে ক্ষেত্রে মূল দলিলটা সহজে হস্তান্তর যোগ্য নয়, আপনি হস্তান্তর করা যাচ্ছে না, এই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে আপনি দলিল প্রমাণ করতে পারেন। আচ্ছা, যেমন বাংলাদেশের সীমানা পেলার, এটাকে আদালতে তুলে এনে প্রমাণ করা যাবে? প্রমাণ করা যাবে না। অর্থাৎ বড় বড় সীমানা পেলার অথবা বড় কোনো দলিল বা ডকুমেন্ট, এটা হস্তান্তর করা যায় না। তাহলে এটা আপনি মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে পারবেন। এরপরে বলতেছে যে যে ক্ষেত্রে মূল দলিল স্বাক্ষরের 74 ধারা মোতাবেক সরকারি দলিল, অর্থাৎ বলতেছে যে মূল দলিলটা যে ক্ষেত্রে সরকারি দলিল, সেক্ষেত্রে ফটোকপি উপস্থাপন করেও আপনি দলিল প্রমাণ করতে পারবেন। যেমন মনে করেন এই যে কোনো আইনের সরকারি একটা গেজেট, যেমন নারী শিশু অধ্যাদেশের যে গেজেট, কিছুদিন আগে যে যে অধ্যাদেশটা হয়েছে, এটা এটা একটা সরকারি দলিল, দলিল না? তাহলে এর ফটোকপি যদি তুমি আদালতে উপস্থাপন করো, এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। যে ক্ষেত্রে মূল দলিলটি সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান আছে, অর্থাৎ যে ক্ষেত্রে মূল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান আছে, এটা হচ্ছে আপনি এই মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। আর একটা বলতেছে যে ক্ষেত্রে মূল দলিলটি একাধিক দলিলের সমষ্টি, মনে করো তোমার কাছে একটা বই আছে, এই বইয়ে অনেকগুলো দলিলের বাহার আছে বা অনেকগুলো দলিলের সমষ্টি আছে, তো সব দলিল তো উপস্থাপন করার দরকার নাই, তাহলে যতটুকু দরকার ততটুকু তুমি আদালতে উপস্থাপন করবা, ততটুকুই হচ্ছে বিজ্ঞ আদালতের প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। এই সাক্ষ্য আইনের 65 দ্বারা এটা মুখস্থ করতে হবে। এই যে লেখাটা না, এই লেখাটা আমার গাইডে সুন্দর করে দেওয়া আছে। যারা বইয়ের অর্ডার দিয়েছো 2-1 এর মধ্যে বই পেয়ে যাবে, অলরেডি বই আমরা কুরিয়ারে দিয়ে এসেছি।
মানে ঈদের কারণে এই সমস্যাটা হয়েছে। যারা আমার গাইডটা এখনো নেননি, আমি আশা করব দ্রুত আপনারা ওটা অর্ডার করে দেন। আর মাত্র মনে হয় 50 পিস বই আছে না এরকম কি যেন, বাকি সবগুলো অর্ডার হয়। তার পরবর্তীতে আপনারা কানবেন যে ভাই বই দেন বই দেন, তখন কিন্তু বই আর এবছর বাইর করবো না, এটা নিশ্চিত। 100% নিশ্চিত এবছর আর কোনো বই বাইর করবো না। সুতরাং যার দরকার সে নেবেন। এই যে যে লেখাগুলো, এটা আমার গাইডে ঠিক এইভাবেই লেখা আছে। এই পয়েন্টগুলো আপনাকে মুখস্থ, কিন্তু মূল বইতে এটা অনেক বড় করে লেখা, আমরা ছোট করে লিখছি এটা। এই 60টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে আপনি দলিল প্রমাণ করতে পারবেন। এই 60টি ক্ষেত্রে মূল দলিল দিয়ে আপনাকে দলিল প্রমাণ করার কোনো দরকার এখানে নাই। প্রশ্ন এভাবে আসবে যে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিলের অস্তিত্ব প্রমাণ করা যায় লেখা, তখন এই 60টি ক্ষেত্র এভাবে দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, সাক্ষ্যবাদের 65 কতে আপনাকে বলতেছে যে ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান, এগুলো দরকার নাই। আচ্ছা, এরপরে সাক্ষ্যবাদের 65 খটা গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে ডিজিটাল রেকর্ড বা নথি আদালতে গ্রহণযোগ্য, যেমন অনলাইন জিডি বলা হচ্ছে। ডিজিটাল রেকর্ড বা নথি এটা আদালতে গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক, এটা অনলাইন জিডি। যদি একটা প্রশ্ন আসে, যদি প্রশ্ন আসে যে অনলাইন জিডির গ্রহণযোগ্যতা কি, তাহলে অনলাইন জিডির গ্রহণযোগ্যতা হচ্ছে সাক্ষ্য আইনের এই 65 খতে আপনাকে বলতেছে যে অনলাইন জিডি আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। আব্দুল সালাম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? পোস্টিং কই আপনার? ও, ঢাকা জেলায় আছেন। দেখি আমরাও আসবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। না, চলতেছে মোটামুটি, খারাপ না আলহামদুলিল্লাহ। না, লোকাল তো সমস্যা আমি। হ্যাঁ, তো আর এখন হ্যাঁ হ্যাঁ, আমার আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি। হ্যাঁ, আমরাও চাই ইনশাল্লাহ, দোয়া চাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সাক্ষ্য আইনের সাক্ষ্য আইনের 66 ধারাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ধারা। এবছর সাক্ষ্য আইনের 65 ধারাটা যেহেতু পরপর 2 বছর পরীক্ষায় আসছে, তা আমার কাছে মনে হয় সাক্ষ্য আইনের এই 66 ধারা কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। সুতরাং এটাকে একটু গুরুত্ব দিয়ে আপনাদেরকে পড়তে হবে, এবং এই 66 ধারাটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে যে কোন কোন ক্ষেত্রে দলিল উপস্থাপন করার জন্য আদালত সমন দিতে বাধ্য না। এটা পরীক্ষায় আমার মনে হয় এসে বসে রয়েছে, এটা এসে বসে রয়েছে। এবং এইভাবেই আমাদেরকে জানতে হবে যে নিম্নলিখিত 6টি ক্ষেত্রে আপনার আদালত দলিল দাখিল করার জন্য সমন দিতে বাধ্য না। কয়টি ক্ষেত্রে? এমসিকিউ, জোরে বলেন, কয়টি ক্ষেত্রে? 6টি ক্ষেত্রে বলতেছে। নিম্নলিখিত 6টি ক্ষেত্রে আদালত দলিল দাখিল করার জন্য সমন দিতে আপনার বাধ্য না। 1 নম্বরে বলতেছে যে প্রমাণ করতে হবে যে ক্ষেত্রে সেই দলিলটি একটি নোটিশ, অর্থাৎ যে ক্ষেত্রে দলিলটি একটি নিজেই নোটিশ, এই ক্ষেত্রে আদালত দলিল দাখিল করার জন্য কিন্তু নোটিশ দিতে বাধ্য না। 2 নম্বরে বলতেছে মামলার প্রকৃতি বিবেচনায় বিরুদ্ধ পক্ষ অবশ্যই কথা জানে যে দলিলটি তাকে আদালতে হাজির করতে হবে, অর্থাৎ
যে ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ জানে যে দলিলটি তাকে হাজির করতে হবে, এই ক্ষেত্রে আদালত কিন্তু দলিল দাখিল করতে কিন্তু বাধ্য না। 3 নম্বরে বলতেছে যে যে ক্ষেত্রে প্রতীয়মান হয় বিরুদ্ধ পক্ষ প্রতারণা বা বল প্রয়োগ করে দলিলটি দখলে রেখেছে, সেই ক্ষেত্রে নোটিশ দিতে বাধ্য না। অর্থাৎ যে ক্ষেত্রে প্রতারণা করে বা বল প্রয়োগ করে দলিলটি দখলে রেখেছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে দলিলটি দাখিল করতে আপনার বাধ্য না। 4 নম্বরে বলতেছে যে ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা প্রতিনিধি মূল দলিল আদালতে পেশ করছে, অর্থাৎ মূল দলিলটা যে ক্ষেত্রে আদালতে পেশ হয়েছে, সেই ক্ষেত্রে দলিল দাখিল করতে বিজ্ঞ আদালতে নোটিশ দিতে বাধ্য না। 5 নম্বরে বলতেছে যে ক্ষেত্রে প্রতিপক্ষ বা তার প্রতিনিধি দলিলটি হারাই গেছে কথা স্বীকার করছে, অর্থাৎ দলিল যে ক্ষেত্রে হারাই গেছে, যে ক্ষেত্রে বিপক্ষ স্বীকার করে এনেছে, সেই ক্ষেত্রে মূল দলিল করতে তারা নোটিশ দিতে বাধ্য না। আর 6 নম্বরে বলতেছে দলিলটি যার দখলে আছে সেই ব্যক্তি যদি আদালতের নাগালের আওতার বাইরে থাকে, অর্থাৎ তোমার কাছে একটা দলিল আছে, এই দলিলটা মনে করো আছে, তুমি মনে করো আমেরিকাতে আছো, তাহলে তোমার নাগালের যেহেতু সেই ক্ষেত্রে এই মূল্যলিখিত ক্ষেত্রে নোটিশ দিতে আপনার বাধ্য থাকবে না দলিল দাখিল করার জন্য। প্রশ্ন আসতে পারে যে ক্ষেত্রে দলিল দাখিল করার জন্য বাধ্য না, 66টা পয়েন্ট দিয়ে রাখছে, কিন্তু আসতে পারে এবং এটা ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট। আমরা আমরা সাক্ষ্য আইন 1 থেকে 66 ধারা পর্যন্ত এখন আমরা ইনশাল্লাহ চলে যাব এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। ঠিক আছে, আমার মানে হঠাৎ করে 100 ক্লাস নিচ্ছি তো, এই জন্য মানে কথা বললে মানে পেট মোড়াচ্ছে আর কি, বুঝছেন, পেট ব্যথা করতেছে। আচ্ছা, সাক্ষ্য আইনের এই 17 ধারা থেকে আমরা যাই, আর উপরে যাই না, এখান থেকে আমরা দেখি, দ্রুত নিচের দিকে আনবেন বন্ধুরা। নর্মালি নর্মালি এই সাক্ষ্য সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 17 থেকে 35 ধারা, এই ধারাগুলোই বেসিক্যালি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রশ্ন আসলে এই সকল ধারাগুলো থেকে বেসিক্যালি কম্পিউটার আমাদের পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে। কথা বলেন না প্লিজ, কথা বলেন না ভাই। ও ভালো কথা, আপনাদের অবগতির জন্য জানাই যে আগামীকাল কিন্তু সকালে আমাদের ক্লাস আছে এবং সকালে আমরা আমরা গাইডের যে রিটেনের প্রশ্নগুলো আছে এগুলো আমরা আলোচনা করবো, তোমরা শুনবা, শুনলে উত্তরগুলো বুঝতে হবে। আমরা সকালেও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সকাল 6:30টায় ক্লাস হবে ইনশাল্লাহ। আমি মনে হয় 1 মিনিট বিশ্রাম নেই, 1 মিনিট বিশ্রাম নিয়ে আমি একটু পানি খাই। আচ্ছা শোনেন, প্রায় মনে করেন 5-6 দিন ক্লাস নেই, হঠাৎ করে বেশি কথা বললে মানে আমার ওই বুক কাঁপতেছে এবং ওই যে পেটের ভিতরে মোড়াচ্ছে আর কি, বুঝছেন? কথা বলি, আমরা কথা বলি, কথা বলেন, আমি আস্তে আস্তে কথা বলি, ফাঁকি দেওয়া যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির, আমাদের সকালেও কিন্তু ক্লাস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ পড়তেছিলাম। সাইবার সুরক্ষা অধ্যাদেশের বেসিক্যালি 60 ধারায় আমরা পড়ছিলাম হচ্ছে অতিরাষ্ট্রিক, অর্থাৎ আপনি সাইবারের অর্থাৎ এই ইলেকট্রনিক মিডিয়া বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে দেশে বসে বা বিদেশে বসে যেখানেই আপনি কোনো অপরাধ করেন না কেন, আপনি এই আইনের অধীনে অপরাধ করছেন বলেই বেসিক্যালি গণ্য হবে। সাক্ষ্য আইনের এই 8 ধারায় আমরা বেসিক্যালি পড়ছিলাম যে
এই বিভিন্ন তথ্য উপাত্ত ব্লক করার নিয়মটা কি, এটা এই এই আইনের 8 ধারায় আমরা পড়ছি। 17 থেকে 35 প্রত্যেকটা ধারায় গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 17 ধারায় বেসিক্যালি বলতেছে যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ, হ্যাকিং ইত্যাদির দণ্ড। অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো তথ্য পরিকাঠামোতে আপনি যদি অন্যায়ভাবে বা বেআইনি ভাবে প্রবেশ করেন, ঠিক আছে কিনা, তখন 17 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। জাস্ট এতটুকু সুশীল মতো মনে রাখবেন। নিচে আসেন। 18 ধারায় বলতেছে যে কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে বেআইনি প্রবেশ। মনে করেন আপনি আপনার বন্ধুর মোবাইলটা ধরিয়ে তার ফোনে আপনি লগ ইন করলেন, আর কারো ফেসবুকে আপনি লগ ইন করলেন, ঠিক আছে কিনা, তখন আপনি এই আইনের 18 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই আপনার গণ্য গণ্য হবে, ঠিক আছে। আচ্ছা, এই আইনের 19 ধারায় বলতেছে যে কম্পিউটার সিস্টেম বা সাইবার স্পেসে ভৌত অবকাঠামো ইত্যাদির ক্ষতি সাধন করার দণ্ড। অর্থাৎ আপনি কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমে যদি কোনো ক্ষতি সাধন করেন, ম্যালওয়্যার করেন, ঠিক আছে কিনা, তখন এই 19 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। 17 থেকে 19 এত গুরুত্বপূর্ণ কিছু না, আমরা 20 ধারা দেখবো। 20 ধারা থেকেই মূলত গুরুত্বপূর্ণ ধারাগুলো এখানে শুরু হয়েছে। 20 ধারায় বলতেছে সাইবার স্পেসে জুয়া খেলা। অর্থাৎ আপনি যদি ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে জুয়া খেলেন, জুয়ার বিজ্ঞাপন তৈরি করেন, জুয়ার অ্যাপস তৈরি করেন, জুয়া খেলায় উৎসাহ দেন, সহায়তা করেন, তাহলে 20 ধারা মোতাবেক আপনি অপরাধী। সাইবার স্পেসে জালিয়াতি, জালিয়াতি যদি আপনি করেন, জালিয়াতি করলে আপনি 21 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। সাইবার স্পেসে আপনি যদি প্রতারণা করেন, প্রতারণা মানে কি, আপনি যে অনলাইনে 3 পিস একটা দেখাচ্ছেন, আপনি পার্সেল করতেছেন আর একটা, হ্যাঁ, আপনি পারফিউম দেখাচ্ছেন একটা, বিক্রি করতেছেন আর একটা, ঠিক আছে কিনা, যে আপনার আপনার 3 পিসের উপরে অনলাইনে আর কোনো 3 পিস, এটা এক্সরে প্রতারণা। তাহলে এই প্রতারণা করলে আপনি 22 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। তাহলে 20, 21, 22 এই 3টা ধারা আমাদের মনে রাখবে। 20 ধারা হচ্ছে আপনার জুয়া, 21 ধারা হচ্ছে জালিয়াতি, 22 ধারা হচ্ছে আপনার প্রতারণা। 23 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ ধারা, এখানে অনেক কথা বলছে, আমরা দেখবো। 23 ধারায় বলছে যে সাইবার সন্ত্রাসী কার্য সংগঠন। অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে যদি সাইবার সন্ত্রাসী করেন, তারপর হচ্ছে আপনার এই কোনো এই ম্যালওয়্যার প্রবেশ করে মৃত্যু ঘটে বা গুরুতর জখম প্রাপ্ত হয়, তারপরে বলতে কোনো সার্ভারে যদি আপনি আক্রমণ করেন, তারপরে আপনাকে বলতেছে যে রাষ্ট্রর এই জনস্বার্থের কোনো করলে আওতাভুক্ত এই বিশৃঙ্খল কার্যক্রমগুলো আপনি করেন, তারপরে প্রতারণা করা বা ঠকার উদ্দেশ্যে নিজের পরিচয় গোপন করেন, হ্যাঁ, কারো যাতে পর্যন্ত বিকৃতি করেন বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য প্রদর্শন পূর্বক উক্ত কাজগুলো আপনি করেন, তাহলে এই 23 ধারা, অর্থাৎ প্রতারণার উদ্দেশ্যে আপনার এই এনআইডি পরিবর্তন করলে 23 ধারায় আপনি অপরাধী। 24টা খুবই সহজ। 24টা হচ্ছে ই ট্রানজাকশন। অর্থাৎ বাংলাদেশে যে প্রকার যেভাবে ট্রানজাকশন করার কথা বলছে, এই ট্রানজাকশন যদি অন্য কোনোভাবে যদি ই ট্রানজাকশন করেন, সেই ক্ষেত্রে 24-এ আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। 25 হচ্ছে, 25 ধারাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যৌন হয়রানি, ব্ল্যাকমেইল, অশ্লীল বিষয়বস্তু প্রকাশ করা। অর্থাৎ কাউকে যদি আপনি এই যৌন হয়রানি করেন, ব্ল্যাকমেইল করেন, হ্যাঁ, আপনি যদি SMS করেন, অন্যায় এই ধরনের কাজকর্ম করেন, তারপর হচ্ছে রিভেঞ্জ পর্ন করেন, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন করেন, সেক্সুয়াল অ্যাবুসমেন্ট করেন এই অনলাইনে, তাহলে 25-এ আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। আপনি একটা মেয়ের উলঙ্গ ছবি চাইলেন, হ্যাঁ, তারপর এটা দিয়ে তাকে আপনি ব্ল্যাকমেইল করলেন, যাই আপনি করেন না কেন, আপনি 25 ধারা মোতাবেক আপনি অপরাধী। তাহলে 20-এ বলতেছে যে জুয়া, 21-এ জালিয়াতি, 22-এ প্রতারণা, 23-এ হচ্ছে আপনার সাইবার হ্যাকিং, 24-এ হচ্ছে আপনার ই ট্রানজাকশন, 25-এ হচ্ছে যৌন হয়রানি, ব্ল্যাকমেইল বা অশ্লীল কোনো কিছু প্রচার প্রকাশ করার শাস্তি। 26 ধারায় বলতেছে সাইবার স্পেসে, আপনার ধর্মীয় জাতিগত বিদ্বেষ সৃষ্টি করা, হ্যাঁ, মুসলমান খারাপ, হিন্দুরা খারাপ, আপনি আজান নিয়ে, হ্যাঁ, বা তাদেরকে উলুদিয়া নিয়ে, পূজা নিয়ে আজে বাজে একটা জিনিস প্রচার প্রকাশ করলেন, কোরআন শরীফ অবমাননা করলেন, 26 ধারা এই কাজগুলো কিসে করতেছেন, 26 ধারায় আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে সাইবার অপরাধ যত বাংলাদেশে সংগঠিত হবে, সব অপরাধটাই কিন্তু ইলেকট্রনিক মাধ্যমে হতে হবে, অন্য কোনো মাধ্যমে হলে কিন্তু হবে না। ফেক আইডি, এই যে একজন বলছে ফেক আইডি, তাহলে ফেক আইডি কয় ধারা হবে বলেন, আপনি বলেন ফেক আইডি কয় ধারা বলেন, হ্যাঁ, ফেক আইডি না হলো না, বলেন, এই যে ফেক আইডিটা হচ্ছে 23 ধারা। থ্যাংক ইউ। ফেক আইডি হচ্ছে 23 ধারা, ফেক আইডি হচ্ছে 23 ধারা, ঠিক আছে, ফেক আইডি 23 ধারা। অন্য একজনের NID দিয়ে আপনি আইডি খুলছেন, এটা 23 ধারা। আমি আবার বলি,
20-এ হচ্ছে আপনার জুয়া খেলা, 21-এ হচ্ছে জালিয়াতি, 23-এ হচ্ছে প্রতারণা, 24-এ হচ্ছে আপনার 24-এ বলছে, চব্বিশে কি বলছে আপনাকে, 24-এ বলছে আপনার এই যে সাইবার স্পেসে আপনার এই যে ইয়া আর কি, 24-এ কি বলছে দেখি ভাই, 24-এ আপনাকে বলতেছে ই ট্রানজাকশন, 25-এ হচ্ছে যৌন হয়রানি, 25-এ যৌন হয়রানি, ব্ল্যাকমেইল, 26-এ আপনাকে বলতেছে যে আপনার এই যে এই 26-এ আপনাকে বলতেছে যে 26-এ আপনাকে বলতেছে যে ধর্মীয় মূল্যবোধে আঘাত হানা, ঠিক আছে কিনা। আগে এটা ছিল হলো 28-এ, ঠিক আছে। আর 27 ধারায় বলতেছে অপরাধ সংগঠনে সহায়তা করা, অর্থাৎ এই যে যে 17 থেকে 26 যে সকল অপরাধের আলোচনা এখানে হলো, এই সকল অপরাধে যে ব্যক্তি সহায়তা করবে তার শাস্তি 27 ধারা। 28 ধারায় বলতেছে মিথ্যা মামলা, অভিযোগ দায়ের, ইত্যাদির জন্য অপরাধ দণ্ড, অর্থাৎ এই আইনের অধীনে মিথ্যা মামলা দায়ের করলে 28 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। 28 ধারা শেষ, 28 ধারা শেষ, 29 ধারা দরকার নাই। 30 দেখি আমরা 30-এ কি বলছে। 30-এ আপনাকে বলছে ক্ষতিপূরণ, এগুলো ক্ষতিপূরণও দরকার নাই। 31 বলতেছে পুলিশ অফিসার, 31 ধারা গুরুত্বপূর্ণ, অর্থাৎ পুলিশ অফিসার এখানে অপরাধের তদন্ত করবে, অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন পুলিশ অফিসার এই আইনের অধীনে সে তদন্ত কার্যক্রম করবে। এবং এই আইনের 21 তার মানে হচ্ছে আপনার জালিয়াতি, 25 ধারায় আপনাকে যৌন হয়রানি, 26 ধারায় বলতেছে আপনাকে ওই যে ধর্মীয় মূল্যবোধে আঘাত। এই অপরাধের যখন কোনো হবে, মামলা দায়ের হবে, মামলা দায়েরের 24 ঘন্টার মধ্যে উক্ত মামলার নথি এবং প্রযোজ্য ক্ষেত্রে আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে আমলি আদালত উক্ত অপরাধের অভিযোগ সহ নথি এবং পারিপার্শ্বিক বিবেচনা করে সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি বা তার আইনজীবী বক্তব্য শ্রবণ করে অভিযোগ যদি থাকে সেই ক্ষেত্রে এই তদন্তের নির্দেশ দেবে, এবং অভিযোগের ভিত্তিতে না থাকলে কারণ লিপিবদ্ধ করে অভিযোগটি খারিজ করে দিয়ে যাবে, এবং প্রযোজ্য ক্ষেত্রে আটক ব্যক্তিকে তাৎক্ষণিক মুক্তি আদেশ দিতে হবে। তাহলে দেখেন এখানে 3টা অপরাধের তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা আছে, অর্থাৎ 21, 25, 26। 21 ধারা আছে আপনার ওই যে জালিয়াতি, 25 ধারায় যৌন হয়রানি বা ব্ল্যাকমেইল, 26 ধারায় আপনাকে বলতেছে যে আপনার ওই যে ইয়া কি বলতেছে যে কি বলতেছে, 26 ধারায় আপনাকে বলতেছে যে ধর্মীয় মূল্যবোধে আঘাত। এই 3টা অপরাধের যদি কোনো অভিযোগ থানায় আসে তাৎক্ষণিকভাবে 24 ঘন্টার মধ্যে আপনাকে আমলি আদালতে এগুলো উপস্থাপন করতে হবে। আমলি আদালত যদি দেখে যে এটা এটা ঠিক আছে বা এটা ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেবে। আদারওয়াইজ যদি তেমন কোনো সত্যতা না পায় বা গুরুত্বপূর্ণ ভিত্তি না থাকে এই অভিযোগের, সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে অভিযোগটি খারিজ করে দিতে হবে। এবং বলতেছে যে যে আটককৃত যে আসামি থাকবে তাকে আপনাকে মুক্তির আদেশ দিয়ে দিতে হবে। এই কথাই আপনাকে বলতেছে 31 ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। 32 ধারা হচ্ছে মামলা তদন্তের সীমা, অর্থাৎ এই আইনের অধীনে মামলা 90 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আর 90 কার্য দিবসের মধ্যে না পারলে 15 কার্য দিবস, তারপরও যদি না পারে আবার 30 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনাকে শেষ করে দিতে হবে। এলো 32 ধারা। 33 ধারা তদন্তকারী অফিসারের ক্ষমতা, তিনি তার ক্ষমতা কি, এই যে তথ্যপত্র এগুলো ব্লক করতে পারবে, আটক করতে পারবে, জব্দ করতে পারবে। 33। 34-এ বলতেছে পরোয়ানা নিয়ে তল্লাশি, অর্থাৎ এই আইনের অধীনে পরোয়ানা নিয়ে কিভাবে তল্লাশি কার্যক্রম চালাতে হবে। আর 35 ধারা আপনাকে বলতেছে বিনা পরোয়ানায় তল্লাশি, অর্থাৎ এই আইনের অধীনে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাকে তল্লাশি করা যাবে, সেখানে প্রবেশ করা যাবে, আটক করা যাবে, জব্দ করা যাবে, তার দেহ তল্লাশি করা যাবে। তবে এই তল্লাশির যাবতীয় সকল কার্যক্রম সিআরপিসির 102.3 পিআরবি 280 বিধি অনুসরণ করতে হবে। তাহলে 34 ধারায় পরোয়ানা নিয়ে তল্লাশি, আর 35 ধারা হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশি এবং জব্দ পুলিশ অফিসার কিভাবে করতে পারে। আমি 4-5টা ধারা একটু দাগাই দিই, এখান থেকে একটু মুখস্থ করবা। যেমন 20 ধারা, 20, 24, 25, 26, ঠিক আছে, 20, 24, 25, 26, 31 এবং 35, এই কটা ধারা একটু মুখস্থ করতে হবে, প্রশ্ন আসবে। ঠিক আছে, এই ধারা আমার কাছে এই ধারাগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো বন্ধুরা, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, আমি তারপরও ক্লাস আলহামদুলিল্লাহ নেওয়ার চেষ্টা করছি। আর একটা বিষয় একটু মনে রাখবেন, আমি প্রশ্ন দেব, কথা বলেন না। আবু বক্কর বাড়ির কাজটা একটু দিয়ে দেবেন আজকে। আর আমরা সামনের সপ্তাহ থেকে রিটেনের পরীক্ষা চালু করতেছি। আর সকাল 6:30, এই মুহূর্তে ক্লাসে কেউ ফাঁকি দেন না। সকাল 6:30টায় আমরা নারী শিশুর বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করব, এবং আমরা দেখি আরো বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। সালের প্রশ্ন এবং নারী শিশুর প্রশ্ন আমরা আলোচনা করবো। তোমরা খালি শুনবা, শুনলেই দেখবো উত্তর সহকারে আমি আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি আজকে কথা বল কারো কথা নিচ্ছি না, নিজের কাছে একটু মানে ইয়া লাগতেছে, মানে পেট মোড়াচ্ছে আর কি এক কথায়।
এই অনেকদিন পরে অনেক কথা বললাম তো, মানে এই মানুষ হচ্ছে অভ্যাসের দাস, বুঝলেন না? এই জন্য আমার কাছে একটু মানে ইয়া লাগতেছে। তো ভালো থাকেন ভাই, ভালো থাকেন। আর বাড়ির কাজ দেওয়া আছে, ভালো কথা, আর বাড়ির কাজগুলো অবশ্যই আমাদের যে নতুন যে গ্রুপ খোলা হয়েছে ওই গ্রুপে দেবেন, ওই গ্রুপে দেবেন, ঠিক আছে? ওই নতুন গ্রুপে দেবেন। ধন্যবাদ। আর যারা এখনো সম্মানই দেননি, আমি আশা করবো দিয়ে দেবেন। আমি কিন্তু সব রিমুভ করে দিচ্ছি ভাই। হ্যাঁ, আমি আগে রিমুভ করতাম না, এখন আমি সব রিমুভ করতেছি। কারণ এদেরকে রাখি কোনো লাভ নাই। যার সমস্যা হইবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর নতুন গ্রুপ হয়ে যাবেন। ধন্যবাদ সবাই।